কি অবস্থা সবার? HSC 26 ব্যাচে যারা স্টুডেন্টরা আছি সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1-2 এই দুইটা জিনিস পড়বো বা দুইটা চ্যাপ্টার পড়বো। শুধু ওই জিনিসগুলোই পড়বো যেগুলো আমাদের সামনে বোর্ড পরীক্ষায় আসবে। বোর্ড পরীক্ষায় কিন্তু মোটামুটি সহজ কোশ্চেনই হয়, কিন্তু তুমি একটু ঘাবড়ায় যাওয়ার কারণে অথবা সূত্রগুলো মনে থাকে না বলেই আমরা ভুলে যাই, ম্যাথগুলো ভুলে যাই। আমি তোমাকে কনসেপ্টগুলো ধরাই দেবো যেগুলো বোর্ডে বিগত বছরে আসছে, ওগুলো আমি অ্যানালাইসিস করছি এবং অ্যানালাইসিস করে আনছি। যতটুকু আমার পক্ষে সম্ভব দেখানো ততটুকু দেখবো, কিন্তু তোমাদের এখানে একটা কাজ করতে হবে। ক্লাসটা দেখা হয়ে গেলে ভাই দয়া করে সূত্রগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। বোর্ডে যে বিগত বছরে 25-এর যে বোর্ডে প্রশ্নগুলো আসছে ওগুলো লিখে প্র্যাকটিস করব। তারপরে তাহলে তোমার আসল প্রিপারেশনটা হবে, নইলে তুই শুধু ক্লাস করে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তো সরাসরি পড়ায় চলে যাই। মেন কথা হচ্ছে আমাদের সবার প্রথমে চ্যাপ্টার 1-এ ত্রুটির একটা ম্যাথ আসে, যেটা এমসিকিউতে কিন্তু আসে। তো ত্রুটি ম্যাথ কীভাবে করব দেখো, তোমাকে বলে দিবে যে আর এর ত্রুটি, ব্যাসার্ধের ত্রুটি 2% অথবা এরকমই একটা কিছু দেওয়া থাকে। এরিয়া ত্রুটি অথবা ক্ষেত্রফলের ত্রুটি কত, ভলিউমের ত্রুটি কত বা আয়তনের ত্রুটি কত। এখানে দেখো সূত্রটা যে এফ ইজ ইকুয়াল টু 4πr², এখানে স্কোয়ার সম্পর্ক, ভি ইজ ইকুয়াল টু 4/3πr³, এখানে কিউব সম্পর্ক। যত পার্সেন্ট ত্রুটি দেওয়া আছে এই যে স্কোয়ারে আর কিউবে ওইটাতে গুণ করে দিবা, ওইটাই তত পার্সেন্ট ত্রুটি। তাহলে এরিয়ার ত্রুটি হচ্ছে এখানে 2 × 2 4%, আর এখানে ক্ষেত্র আয়তনের ত্রুটি হচ্ছে 2 × 3, এটা হচ্ছে 6%। এই তো হয়ে গেল, ইজি। দেখছো কত ইজি? তাহলে 2% হইলে এখানে যত ঘাত যত থাকবে তত দিয়ে গুণ করে দিবা। কিন্তু কথা হচ্ছে ভাই, পার্সেন্টেজে যদি দেওয়া না থাকে তাহলে আমি কীভাবে বের করবো এটা কত পার্সেন্ট? তাহলে আমাদের একটা অনুপাত বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, অনুপাত বের করতে হবে। দেখো, একটা ম্যাথ দেখলে আরও ক্লিয়ার হবে। তো এই ম্যাথটা তোমরা নিজ দায়িত্বে করবা, আমি দেখাই দিচ্ছি। যে একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 10 ± 0.1 সেন্টিমিটার। এখানে কিন্তু পার্সেন্টেজে দেওয়া নাই, দেওয়া যে 10 সেন্টিমিটার হয়, কিন্তু তার ত্রুটি 10 সেন্টিমিটারের মধ্যে 0.1 ±। ঠিক আছে, তাহলে এর আয়তনের ত্রুটি কত? আয়তনের ত্রুটি বের করার আগে তাহলে এটার আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে বা শতকরার হিসাবটা বের করতে হবে। তাহলে ΔR/R, ΔR এর ভ্যালু দেওয়া আছে যে পরিমাণ ডিফারেন্স 0.1, লিখবো 0.1 ডিভাইডেড বাই আদি ভ্যালু 10 ΔR/R ইন্টু, যদি পার্সেন্টেজে, যদি তুমি অপশনে দেখো এখানে পার্সেন্টে দেওয়া, তাহলে তুমি পার্সেন্টই করবা, কিন্তু এখানে আগে 3 দিয়ে গুণ দিব। কেন? কারণ এটা যেহেতু আমার আলটিমেটলি বের করতে বলছে ভলিউমের ত্রুটি, তাহলে এই হিসাবটা আসবে ΔV/V, আর পার্সেন্টেজ করতে গেলে 100%। তারপরে তুমি ক্যালকুলেটারে বসাবা, যেটা অ্যান্সার আসে ওইটাই। মোস্ট প্রবাবলি 3-এর কাছাকাছি হবে, কারণ সবগুলো কিন্তু 10-এর হিসাব নিকাশ। তো 3 দিয়ে কোনো একটা অপশন পাইলে ওটা দেখাই দেবো। মোস্ট প্রবাবলি 3ই, আমি জানি না, ভুলও হতে পারে, সমস্যা নেই, তুমি একটু দেখে নিও। পরের কথায় আসি। ভেক্টর চ্যাপ্টার থেকে ভেক্টরের সব থেকে সিম্পল এবং ইজিয়েস্ট কিছু কোশ্চেন আসে। তার আগে দেখো তো এটা মনে আছে কিনা, দুইটা ভেক্টর পি আর কিউ যদি হয়, মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাদের রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর কি? আর ইজ ইকুয়াল টু √p² + q² 2pq cos আলফা। এটা আমরা জানি, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে লব্ধি আর বের করলাম, মধ্যবর্তী কোণ আলফা, কিন্তু এটা যদি কিউ এর সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে কোশ্চেন আসে এরকম না মাঝে মাঝে যে থিটা কোণ কত বা এটা আমাদের লাগে, থিটার ভ্যালু বের করতে হয়। থিটা ভ্যালু কীভাবে বের করতে হয় এটা সূত্রে আসলে ভুলে যাই আমরা। কীভাবে বের করব? tan θ ইজ ইকুয়াল টু, যার সাথে থিটা বের করতেছো তারের একবার নিচে একা, তোমার মতো তুমি একা নিচে বসে থাকো, সমস্যা নাই। তারপরে বাকি যেটা অপর পাশে আছে সে হচ্ছে উপরে পাঠিয়ে দিবা তাকে পি, আর এখানে প্লাস পি। তারপরে উভয় পাশে, এটা যেহেতু tan, তাহলে tan মানে সাইন বাই কস, তাহলে উভয় পাশে এখানে উপরে নিচে দিব কস, সাইন থিটা ডিভাইডেড সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, না? হ্যাঁ, কজ আলফা। আচ্ছা, তো এখানে আলফা কোণ তোমাকে দেওয়াই থাকবে, পি কিউ এর মান দেওয়া থাকবে, তুমি থিটা বের করবা যদি তোমার যে ম্যাথে কাজে লাগে। আবারও বলি, tan θ ইজ ইকুয়াল টু, যার সাথে কোণ করবে তাকে নিচে লাগবে একা, আর উপরে পি সাইন আলফা, পি কজ আলফা। হয়ে গেল। তারপরে আরও কিছু কোশ্চেনে চলে আসে। তো এই কোশ্চেনটা দেখো, এই টাইপের প্রশ্ন আসলে ভয় পাওয়ার কিছু নাই, ঠান্ডা মাথায় অ্যান্সার করব। কোশ্চেনটা হচ্ছে যে বল দুটির লব্ধি এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়া করবে। তো প্রথমে বলের লব্ধি বের করা যায়। এখানে পি, এই যে এটা ধরো এটা কিউ আর এটা পি, দুইটা বল দেওয়া আছে, একটা কাজ করতেছে এই বরাবর আর একটা কাজ করতেছে এই বরাবর, ঠিক আছে। মাঝখানে আলফা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমরা ইজিলি কি করতে পারি, এখান থেকে আমরা রেজাল্টেন্ট বের করতে পারি। আর আচ্ছা ভাইয়া, বুঝতে পারছেন, আর বের করলাম। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে আর এক্স অক্ষের সাপেক্ষে কত কোণ তৈরি করছে, দ্যাটস মিন এই ভ্যালুটা কত। ঠিক আছে ভাইয়া, এই ভ্যালুটা বের করতে পারবো। এই ভ্যালু বের করার জন্য আমাদের কি কি লাগবে তাহলে?
হয় এই যে দেখো এই মানটা যদি আমি পাই যাই এক্স, তাহলে বের করে ফেলতে পারবো না। কীভাবে? 90 মাইনাস এক্স হচ্ছে এই যে এতটুকু নীলকালি দিয়ে যতটুকু বুঝাইছি, 90 ডিগ্রি মাইনাস এক্স। এখন তাহলে এক্স কীভাবে বের করব? একটু আগে যেটা হিসাব করলাম আমরা, দুইটা বল, মাঝখানে রেজাল্টেন্ট আর, এটা একটার সাথে কোণ তৈরি করছে এক্স, ট্যান এক্স দিয়ে শুরু করব। তাহলে লিখবো কি? ট্যান এক্স ইজ ইকাল টু, যার সাথে কোণ তৈরি করছি তাকে রাখবো নিচে একা, ওয়াই এর ভ্যালুটা মানে এই যে 12 নিউটন, এটা রাখবো নিচে একা 12, উপরে রাখবো কত? 8 সাইন আলফা, আলফা কত দেওয়া? 60 ডিগ্রি, এখানে প্লাস 8 কজ 60 ডিগ্রি, এইভাবে। তো এটা দিয়ে তুমি এক্স এর ভ্যালু পাবা, তারপরে 90 থেকে এক্স বিয়োগ করে দিলেই তুমি যেটা চাইছো ওটা বের করে ফেলতে পারবো। এটা তুমি একটু প্র্যাকটিস করে দেখো এবং অভ্যাসের বই তোমার কাছে আছে, এটা মিলাই দেখো। আমি তোমাকে যতটুকু বলতেছি বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তারপরে তুমি বই থেকে আবার মিলাবা বা সামনে তোমার বইটা রাখবা। আচ্ছা, তার পরবর্তীতে চলে আসি আমরা এই নদী নৌকার ম্যাথগুলোতে। নদী নৌকার দুইটা টাইপের ম্যাথ আসে, একটা হচ্ছে প্রথমে সোজাসুজি অথবা সর্বনিম্ন পথ অতিক্রম করার একটা ম্যাথ। সোজাসুজি ম্যাথ অতিক্রম করার জন্য কয়েকটা ভ্যালু তোমাকে মান টান দেওয়া থাকবে। তোমাকে দেওয়া থাকে যে এখানে এই বরাবর স্রোত যাচ্ছে, নৌকা যাইতে হবে উপরের দিকে বা ওই পারে, এখানে নদীর প্রস্থ হচ্ছে ডি। স্রোত যদি এই বরাবর যায় তাহলে আমি লিখি এই বরাবর স্রোতের বেগ। নৌকা কত কোণে যাত্রা করলে সোজাসুজি এই প্রান্তে আসবে, নৌকার বেগ এটা। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা পড়ে আসছি ওইটি কাজে লাগায় এখানে শেষ করব খেলা। মাঝখানে কোণ কত? আলফা। আচ্ছা, কত কোণে যাত্রা করতে হবে? তাহলে 90 ডিগ্রি কোণে যাত্রা করতে হবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 90। এখন আমার লাগবে কি? লাগবে কত কোণে যাত্রা করতে হবে? 90 ডিগ্রি, এটা তো পারলাম। সোজাসুজি অপর পারে যাওয়ার জন্য নৌকার বেগ কত হইতে হবে? নৌকার বেগ কত হইতে হবে এবং মাঝখানে কত কোণে যাত্রা করতে হবে? যাত্রা শেষ হবে 90 ডিগ্রিতে, অর্থাৎ রেজাল্টেন্টটা আমাদের 90 ডিগ্রি। এটা দিয়ে আমরা ম্যাথ শুরু করব। তো ট্যান থিটা দিয়ে শুরু হবে। তো শুরু করবার ট্যান থিটা মানে ট্যান 90। কেন ট্যান 90? কারণ হচ্ছে এটা অ্যান্সারটা একটু আগে যেটা বললাম আমরা, যার সাথে কোণ তৈরি করতেছি তাকে রাখবো আবার নিচে একা স্রোত, তারপর উপরে নৌকা সাইন আলফা, নৌকা কজ আলফা। নৌকার বেগটা তুমি এখানে বসাই দিবা। এইভাবে ট্যান থিটা হচ্ছে 90 ডিগ্রি যদি বসাও, তাহলে ট্যান 90-র ভ্যালু কত? 1/0 বা ইনফিনিটি, এটা তারপরে এখানে আসবে। তারপর আলটিমেটলি তোমার লাইন আসবে এরকম যে স্রোত প্লাস নৌকা কজ আলফা ইজ ইকুয়াল টু 0, এরকম কিছু একটা। আলটিমেটলি তোমার আসবে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস স্রোত বাই নৌকা। এইটা তুমি কাজে লাগাতে পারো শর্টকাটে এমসিকিউতে সরাসরি, যে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস স্রোত বাই নৌকা। আরও শর্টকাটে যদি আসো, মাইনাস উদ্দীপকের কোনো একটা ছোট মান ডিভাইডেড বাই বড় মান। স্রোতের মানটা সবসময় ছোট হয়, নৌকার মান সবসময় বড় হয়। তুমি এই এটা বুদ্ধিটা কাজে লাগাতে পারো। তারপর আলফার ভ্যালু এখানে কজ ইনভার্স করলে বের হয়ে যাবে। তো এভাবে নদী নৌকার ম্যাথ বের করতে পারো। এখন বলে যে অপর পারে যাওয়ার পরে কত টাইম লাগবে বা যাওয়ার সময় কত টাইম লাগবে, তো তুমি বের করো টাইম ইজ ইকুয়াল টু ডি বাই স্রোত সাইন আলফা। ডি বাই স্রোত সাইন আলফা ডি বাই নৌকা সাইন আলফা। যে ভুলটা ধরতে পারছো ভেরি গুড। তো টাইম ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তো এটাতে বের করবো। এখন যদি তোমাকে বলে সর্বনিম্ন কত টাইম লাগবে, সর্বনিম্ন টাইম লাগবে এই সাইন আলফাটা যদি বাদ হয়ে যায়, নাকি বাদ হয়ে যায় না, এই ভ্যালুটা নিচের ভ্যালুগুলো যদি ম্যাক্সিমাম হয় তখনই আমার টাইম মানে টোটাল ভ্যালুটা হবে মিনিমাম। নিচের ভ্যালু ম্যাক্সিমাম তখনই হবে যখন সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম। সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম কখন? 1। তাহলে এখানে ডি বাই নৌকা, এই তো হয়ে গেল। যদি তোমাকে বলে যে সর্বনিম্ন টাইমে যদি আমি যাইতে চাই তাহলে কত কোণে যাত্রা করতে হবে আর কত টাইম লাগবে, তো টাইম লাগবে এটা ডি বাই নৌকার বেগ। আর যদি তোমাকে বলে তাহলে সর্বনিম্ন টাইমে যাওয়ার জন্য কত কোণে যাত্রা করতে হবে, এই যে আমার সাইন থিটা সাইন আলফার ভ্যালু হইতে হবে 1, তাহলে আলফার ভ্যালু হবে 90 ডিগ্রি। তার মানে সোজাসুজি অপর পারে যাওয়া শুরু করতে হবে। আগেরটা ছিল এমন এক কোণে আমি যাত্রা করব যে যেন আমি সোজাসুজি অপর পারে পৌঁছাই, কিন্তু এখন সর্বনিম্ন টাইমে যাওয়ার জন্য সোজাসুজি অপর পারে যাত্রা করতে হবে। আশা করি কথাগুলো একটু ধরতে পারছো। আগে যদি পড়ে থাকো মাথার মধ্যে রিক্যাপিচুলেট হয়ে গেছে বা মাথার মধ্যে আইসা গেছে, এটা ম্যাথ দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে দেওয়া আছে, আমি তো পিডিএফটা দিয়ে দেবো, এগুলো একটু দেখে নিও আবার। যা যা বললাম এই বরাবর সব কিছু একই কথাই। তো এই ম্যাথটা দেখি।
প্রথমে যে ইঞ্জিন চালিত একটা নৌকার স্রোতের অনুকূলে যায় এত কিলোমিটারে, প্রতিকূলে যায় এত কিলোমিটারে। তো অনুকূলে আর প্রতিকূলে দুটা দিয়ে তুমি VRU এর মান বের করবা, মানে স্রোতের বেগ, নৌকার বেগ বের করবা। তারপরে নদীর প্রস্থ দেওয়া আছে 5 কিলোমিটার। তো প্রস্থ বিশিষ্ট একটা নদীতে একজন মাঝি এ বিন্দু থেকে অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। একটা মাঝি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে এই বরাবর, এমন ভাবে যাত্রা করবে যেন সোজাসুজি সে অপর পারে পৌঁছায়। কথাটা এমনই, পৌঁছানোর জন্য আচ্ছা সোজাসুজি অপর পারে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। অপর সাইডে বি বিন্দু থেকে 5 কিলোমিটার দূরে সি বিন্দুতে একই সময় অপর একটা বান্দা তিনি 4 কিলোমিটার পার আওয়ার বেগে বি বিন্দুতে আবার আসার জন্য চেষ্টা করে। দ্যাটস মিন এই ছবির মধ্যে সি বিন্দুতে থাকা একটা লোক ও বি বিন্দুতে আসতে চাচ্ছে এটা নির্দিষ্ট ভেলোসিটিতে। এখন কোশ্চেনটা হচ্ছে এমন যে সি নাম্বারে যে দুইজন ব্যক্তির মধ্যে কে আগে যাইতে পারবে, এরকম মনে হয় কোশ্চেন থাকার কথা। আচ্ছা বি নাম্বার তুমি পারবা, কতক্ষণে যাত্রা শুরু করেছিল, ওই যে কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি। বি বিন্দুতে পৌঁছালে অপর ব্যক্তির সাথে সাক্ষাৎ কি হয়েছিল কিনা, সাক্ষাৎ হয়েছে কি হয় নাই এটা বের করা বা প্রমাণ করার একটা উপায় কি, যে দুইজনের টাইম বের করব। দুজনের টাইম যদি সেম হয় তাহলে সাক্ষাৎ হবে, দুজনের টাইম যদি ডিফারেন্ট হয় তাহলে একজন আগে যাবে একজন পরে যাবে। ওই অনুযায়ী ওই সেন্স থেকে আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই করতে যাই তাহলে তুমি কি চিন্তা করবা, তুমি ম্যাথটা বের করার চেষ্টা করবে এখান থেকে। তো কি বের করবো ভাইয়া, যে এখান থেকে আমি টাইম বের করব। প্রথমত এই নৌকা এই বরাবর যাইতে যে টাইম লাগে, তো টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এটা দিয়ে। তো সাইন আলফার ভ্যালু তো তুমি বের করবা গতে, যে কত কোণে যাত্রা করতে হবে। তারপরে এই বান্দা এখান থেকে এই পর্যন্ত আসলে যে টাইম লাগে, তো এস ইজ ইকুয়াল টু ভিটি, এস এর মানও দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, এখান থেকে টি বের করবো। তারপরে তুমি দেখবা যে দুইজনের মধ্যে কে আগে যায় কে পড়ে যায়। এ তো হয়ে গেছে, দেখছো কত ইজি ম্যাথ। তাহলে ঠান্ডা মাথায় স্রোতের ম্যাথ বা নদী নৌকার ম্যাথ যেন পরীক্ষা আসলে আমরা যেন পারি, এবং পারার পরে যেন এরকম একটা সেলিব্রেশন করি পরীক্ষার হলে যেটা আবারও বলি যে তুমি অবশ্যই ম্যাথটা করার পরে তোমার যদি সুযোগ থাকে আশেপাশে বন্ধুদের থেকে মিলায়ও, বন্ধু তো নাই সবাই শত্রুই, কিন্তু ওই শত্রু ভাবাপন্ন বন্ধুদের সাথেই মিলায়ও যতটুকু পারা যায়। সবার সাথে বন্ধুত্ব নয়, সবার সাথে কি যেন ছিল উক্তিটা ভুলে গেছি, সবার সাথে শত্রুতা, কারোর সাথে বন্ধুত্ব নয়। ঠিক আছে, তো চলে আসি, তারপরেও যতটুকু পারা যায়। তো এই যে এগুলা যার সাথে বলতেছিলাম, রুদ্ধির পির সাথে যদি হিসাব করি তাহলে যার সাথে কোণ তৈরি করবা তাকে রাখবে নিচে একা। তারপরে আরেকটা ম্যাথে আসি, এই ম্যাথটা একটু একটু ভেজাল, আমি যতটুকু সহজ করে বোঝানো যায় ততটুকু সহজ করে বুঝাবো। এই টাইপের ম্যাথ একটা আসতে পারে এইবার, যে একটা গাড়ির পিছনের ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, পিছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, তার মানে গাড়িটা যদি এমন হয় পিছনের কাচ ছাদের সাথে, আচ্ছা 30 ডিগ্রি যদি কোণে হেলানো হয় তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। আচ্ছা তারপরে ভি দেওয়া আছে 18i, ভি 18i মানে এই গাড়ি যাচ্ছে সামনের দিকে, তুমি ধরে নাও 18 মিটার পার সেকেন্ড। তারপরে বৃষ্টি পড়তেছে, উপর থেকে তো বৃষ্টি পড়বে, দেওয়া আছে ভেক্টর ফরম্যাটে -12j। এটা তোমার এখানে অ্যান্সারটা দেওয়া বা সলভ করে দেওয়া, আমি তোমাকে একটু সহজ করে বলে দিই যেন তোমার একটু ইজি হয়। উপর থেকে বৃষ্টি পড়তেছে তোমার 12jতে। এখন কোশ্চেন হচ্ছে গাড়ির সামনের কাছে বৃষ্টি কত বেগে পড়বে, মানে এখানে বৃষ্টি কত কোণে আসবে। তাহলে এটার জন্য আমরা একটু ভালো মতো ক্লাসিক্যালি ডায়াগ্রাম আঁকি। ডায়াগ্রামের জন্য তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা যদি আমরা গাড়ির সামনের কাছে চিন্তা করি, এটা হচ্ছে সামনের কাছের কোন কত কোণে এসে পড়বে। তো গাড়ি যাচ্ছে এদিকে 18, গাড়ি যেদিকে যায় তার উল্টা দিকে তার বাতাস আসে, ঠিক আছে 18 উল্টা দিকে বাতাস আসবে, বৃষ্টি উপর থেকে পড়তেছে 12, তাহলে বৃষ্টি কোন দিকে যাচ্ছে এই বরাবর চলে আসতেছে, যেহেতু বাতাস আসতেছে এই দিকে, তাহলে তুমি এই বরাবর এটা সাইন দিব। তোমার বের করতে হয়েছে এটা কত বেগে আঘাত করবে, মানে এই ভ্যালুটা কত। এই টাইপের ম্যাথগুলো আমি নিজে পার্সোনালি কীভাবে করি দেখো, অত ইজিলি করা যায়। তো তুমি চিন্তা করবা একটা ত্রিভুজের মধ্যে এই যে আমি দেখো এটা আঁকছি, এই যে 18 এটা আঁকলাম, দেখো এটা ইমাজিনারি একটা ত্রিভুজ এখানে বসাবো, এই বরাবর 18, এই বরাবর 12, আমার বের করতে হবে এই বরাবর কত, পিথাগোরাস লাগাই দিব √18² + 12²। তো ইজিলি এই টাইপের ম্যাথগুলো করা যায়, এই টাইপের মানে হিসাব নিকাশ দিয়ে। তো তোমার এখানে বেগ বের করতে বলছে,
কত বেগে পড়বে। তাহলে এখান থেকে দেখো এই যে √12² + 18² 6√13 অ্যান্সার। তুমি যদি কিছু না পারো তাহলে এভাবে করবে, আর যদি পারো তাহলে যেভাবে করে দাও ওইভাবেই করা যায়। তারপরে আরেকটা কোশ্চেন লাস্টে, যে উদ্দীপকে গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। তো পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে যদি, এই যে দেখো এখানে একটা কাহিনী করে দেওয়া, যে যদি তোমার ছাদের সাথে 30° অ্যাঙ্গেল তৈরি করে পিছনের কাজ, তাহলে উলম্বের সাথে 60° অ্যাঙ্গেল তৈরি করে। এখন বৃষ্টি যদি, এই যে দেখো বৃষ্টি যদি 60 থেকে বেশি, এই যে এটা হচ্ছে 60° অ্যাঙ্গেল, তাই না, উলম্বের সাথে 60, এটা হচ্ছে 60 হলে এটাও 60। এখন বৃষ্টি যদি এই বরাবর চলে আসে, এই যে এই বরাবর চলে আসে, অর্থাৎ 60 থেকে বেশি কোণে নিক্ষেপ মানে আসে, তাহলে পিছনের কাজ কিন্তু ভিজবে না, পিছনের কাজ ভেদ করে চলে আসবে। কিন্তু বৃষ্টি যদি এই বরাবর আসে, অর্থাৎ 60° থেকে কম হয়, তাহলে পিছনের কাজ ভিজবে। তাহলে তোমার কি বের করতে হবে, বৃষ্টি কত কোণে পড়তেছে। এই টাইপের সবগুলো ম্যাথেরই একটা উদ্দেশ্য থাকে, কত কোণে পড়তেছে এবং লব্ধির বেগটা কত। তো এগুলো একটু ঠান্ডা মাথায় তাহলে অ্যান্সার করবো। তুমি যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকো, মানে এরকম আর একটু ইজি করার জন্য, তাহলে তুমি ইজি করেও করতে পারো, কারণ পরীক্ষার হলে তো অ্যান্সার মিলাইতে হবে। বেশি পণ্ডিতি করে যদি অ্যান্সার না মিলে তাহলে তো হবে না। তো এটা কিভাবে বের করা যায়, তো এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি বের করতে চাচ্ছি, এটা একটা টেকনিক আছে, শর্টকাট টেকনিক, tan θ = 18/12। 18/12 আসার কথা, দেখি, হ্যাঁ 18/12, ভেরি গুড। তো এটা কিভাবে গেস করলাম, একটা শর্টকাট টেকনিক আছে, আমি বলতেছি একটু পরে। তো 18/12 এটা করার আরও একটা মানে কনসেপ্ট হচ্ছে, কত কোণে আসতেছে, এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব। তো আমরা যদি এই বরাবর একটা চিত্র আঁকি, যদি পিথাগোরাস এবং ত্রিকোণমিতিকে লাগাই, তাহলে দেখবো যে এরকম আসে 18/12 tan θ। তো θ = tan ইনভার্স যেটা আসে। তো ওই কোণটা তুমি হিসাব করে দেখবা 60-র বেশি আসছে নাকি কম আসছে। রুলসটা এটাই যে তুমি আগে বোঝার চেষ্টা করবা যে কত কোণে পড়তেছে এই টাইপের। এখন আসে শর্টকাটে, যদি ভাই শর্টকাটে আমার এমসিকিউতে আসে তখন কি করব, তখন তুমি একটা জিনিস চিন্তা করবা যে দুইটা জিনিস দেওয়া থাকবে। একটা দেওয়া থাকবে গাড়ি অথবা গাড়িতে থাকা মানুষ, গাড়ি মানুষ অথবা মানুষ চড়ে ওঠা একটা সাইকেল। তো যে কোনো কিছু একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে যাবে, এক্স ভ্যালোসিটিতে যায়, বৃষ্টি পড়ে একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে। তো লিখবা বৃষ্টি একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে আসে। এখানে একটা শর্টকাট টেকনিক হচ্ছে tan θ = সবার উপরে মানুষ, তারপরে বাকি সব কিছু। মানুষ যেখানে যেখানে আসে ওইখানে উপরে লাগাই দিবা ওই ভ্যালুটা, আর নিচে দিয়ে দিবা বৃষ্টির বেগ। তো tan θ, এখানে থিটার একটা ভ্যালু আসবে। তো এইভাবে আর কি সলভ করা পসিবল হয়। পরে কোশ্চেনে আসি ভাই, যে আচ্ছা এগুলো তো এমসিকিউ। তো পরে আরও কিছু শর্টকাট টেকনিকে আসে আমরা, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে a.b = ab cos θ। ডট গুণ তো করতে পারো, ডট গুণ না করতে পারলে সর্বনাশ। তো এখানে কোশ্চেন হচ্ছে tan cos θ ভ্যালু, ডট গুণ যদি 0 হয় তাহলে cos θ ভ্যালু কত। তাহলে তুমি বলবা যে এখানে cos θ ভ্যালু হচ্ছে 90°, cos θ ভ্যালু তো 1, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 90°, কি 0। তো মূল কথা হচ্ছে দুইটা ভেক্টর পরস্পরে লম্ব থাকলে তাদের ডট গুণ হচ্ছে 0, দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল থাকলে তাদের ক্রস গুণ হয় 0। এই টাইপের ম্যাথগুলো তো মনে আছে না ভাইয়া, এগুলো কিন্তু পারতে হবে। এখানে ইটা মাঝে মাঝে এমনও থাকে যে গ নম্বর ইটা বের করতে বলে। এটা হচ্ছে লম্ব বরাবর উপরের দিক অথবা নিচের দিক, যে ভেক্টরে যে তল আছে সেই তলের ক্রস গুণনের হিসাবে। তো ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, দুইটা আমি ক্রস প্রোডাক্ট বের করব, এ ক্রস বি। তো এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে ইটার ডাইরেকশন কোন দিকে হবে, এটার ভ্যালু কীভাবে বের করবো, এই টাইপের কোশ্চেন আসে। তো এ ক্রস বি যদি বের করো, সিম্পলি এভাবে মনে রাখবো, কর্কস্ক্রু নিয়ম অনুযায়ী, বাট বোতলে মুখা দিয়ে চিন্তা করবা যে এ এদিকে বি এদিকে, উল্টা দিকে এইভাবে ঘুরাচ্ছি, এইভাবে মুখাটাকে যদি ঘুরাও, এইভাবে মুখা ঘুরাইলে মুখা কোন দিকে আসে, উপরের দিকে। তার জন্য এই ডাইরেকশনটা হচ্ছে লম্ব বরাবর উপরের দিকে ইটার। যদি তোমাকে ইটা বের করতে বলে তাহলে কীভাবে বের করবা, তাহলে ইটা বের করবো হচ্ছে এ ক্রস বি, এই ভ্যালুটা ডিভাইডেড বাই এ ক্রস বি এর মডুলাস, এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করে দিবা, তাহলে বের হবে। তারপর যদি তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে হাফ ইন্টু এ ক্রস বি এর মডুলাস, আর সামান্তরিকের বের করতে বলে এ ক্রস বি, দুটা সন্নিহিত বাহু এ আর বি। একটা কোশ্চেন ক্লাসিক্যাল কোশ্চেন আসে, এ আর বি দিয়ে দিবে তোমাকে, বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল কত। এই যে এই টাইপের একটা ক্লাসিক্যাল ম্যাথ, এ দেওয়া বি দেওয়া, এখানেও এ দেওয়া বি দেওয়া,
তোমাকে বের করতে হবে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল কীভাবে বের করব, এ ক্রস বি এটা এবং এটার মডিউলাস, লাস্টে কিন্তু মডিউলাস বের করতে হবে, মানে মানটা বের করতে হবে। তো ক্রস গুণ করে ফেললেই হবে। 3 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা কমন একটা এমসিকিউ, যে উদ্দীপকের 3টা ভেক্টর সমতলীয় হবে কিনা। সমতলীয় হওয়ার জন্য কি করা লাগে, 2টা ক্রস একটা ডট। তো কি করব, 3টা ভেক্টর দেওয়া আছে, 3টা ভেক্টর সমতলীয় হবে কিনা প্রমাণ কি, তুমি করবা এ ডট বি ক্রস সি। তুমি বি ক্রস সি বের করে নিবা, তারপরে এর সাথে ডট করব। তো করার পরে যদি হয় 0 তাহলে সমতলীয় হবে, যদি না হয় 0 তাহলে সমতলীয় হবে না। তো এই টাইপের কোশ্চেনে আসি, ঘুরায় ফিরে তুলে দেয়। এই তো এটাই তো ভেক্টর এবং চ্যাপ্টার 1 থেকে তুমি এই টাইপের কোশ্চেন পড়ে যেতে পারো মিনিমাম এগুলো। আবারও বলি, তুমি আগে টেস্ট পেপারগুলো সলভ করবো, যে কটা সূত্র লিখে দিলাম এগুলো তো মাথায় রাখতে হবে। এতটুকু যদি না পারো, যতটুকু বললাম এতটুকু বরাবর প্র্যাকটিস করো, তাহলে একটা ভালো প্রিপারেশন হবে। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা গতিবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যা সেই ক্লাসে আসবো। ধন্যবাদ সবাইকে।